আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুন্তি জাঙ্গালিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নারী শিশুসহ 10 জন নিহত হয়েছেন। সকাল 7টার দিকে চুন্তি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান। চট্টগ্রাম থেকে প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন বিস্তারিত জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। সকাল 7:30টা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাস ও একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটিকে অপর একটি মাইক্রোবাসের পেছন থেকে ধাক্কায় ঘটনাস্থলেই ঝরে যায় 60টি তাজা প্রাণ। মুহূর্তেই বিষাদে রূপ নেয় পিকনিকে যাওয়ার আনন্দ। রিল্যাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাস চুন্তি জাঙ্গালিয়া এলাকায় মহাসড়কের একটি বাঁকে এসে হার্ড ব্রেক করলে বাসের সামনের অংশ ঘুরে যায়। এতে বাসটি সড়কের উপর আড়াআড়ি হয়ে গেলে যাত্রী নিয়ে কুষ্টিয়া থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। পরে বিপরীতমুখী আরেকটি মাইক্রোবাস পেছন থেকে দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই 7 জন, হাসপাতালে নেওয়ার পর আরও 3 জনের মৃত্যু হয়। প্রাথমিকভাবে জানা যায় মাইক্রোবাসের সবাই পিকনিকের উদ্দেশ্যে কক্সবাজার যাচ্ছিলেন। এত সংকীর্ণ রাস্তা দিয়ে এখানে গাড়ি চলাচল করাটা অত্যন্ত রিস্ক। সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি চট্টগ্রাম কক্সবাজার অতি বিলম্বে 4 লেন করা হয় যেন। মহাসড়কটিতে বিপজ্জনক বাঁকের কারণে এসব দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে জানায় পুলিশ। বেপরোয়া গাড়ি চালাচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে যে রাস্তায় এক ধরনের লবণ পানি হচ্ছে, যার কারণে স্লিপারি হয়ে যাচ্ছে এবং যে কোনো মুহূর্তে যখন ব্রেক করে সাথে সাথে এই ধরনের দুর্ঘটনা ঘটে। এর আগে একই স্থানে ঈদের দিন 2 বাসের মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত হন। গতকাল মঙ্গলবারও একই স্থানে 2টি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 8 জন আহত হয়। সৈয়দা সামিয়া তামান্না, আরটিভি। ঈদের ছুটি উপলক্ষে প্রাণ ফিরে পেয়েছে বিভিন্ন জেলার পর্যটন কেন্দ্রগুলো। লম্বা ছুটি থাকায় অনেকেই পরিবার নিয়ে ভ্রমণ করছেন পছন্দের জায়গাগুলোতে। ফলে রমজানের পর্যটক খরা কাটিয়ে ভালো লাভের আশা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। বিভিন্ন জেলার বিনোদন কেন্দ্রগুলো নিয়ে বিস্তারিত থাকছে আব্দুল হামিদের প্রতিবেদনে। ঈদের ছুটিতে ছোট বড় পাহাড় আর নয়নাভিরাম ঝর্ণার সৌন্দর্য দেখতে পর্যটকের ঢল নেমেছে বান্দরবনে। পরিবার নিয়ে জেলার পর্যটন স্পটগুলোতে ছুটে বেড়াচ্ছেন ভ্রমণ পিয়াসুরা। নীলাচল একটা অদ্ভুতই একটা সৌন্দর্য এটার মধ্যে, এটাতে আসলে খুবই মনটা ভালো হয়ে যায়। ঈদের ছুটি উপভোগ করার জন্য দূর দূরান্ত থেকে মানুষ এই পাহাড়ে ছুটে আসছে। বান্দরবন আসলে খুব সুন্দর একটা ট্যুরিজম প্লেস। ঈদের দ্বিতীয় দিন থেকেই পার্বত্য জেলা রাঙামাটিতে পর্যটকের উপচে পড়া ভিড় চোখে পড়েছে। ঝুলন্ত সেতু, সিম্বল অফ রাঙামাটি, সাজেক, কাপ্তাই লেক সহ বেশ কয়েকটি স্পট ভ্রমণ পিয়াসুদের পদচারণায় মুখর। ক্ষতি পুষিয়ে লাভের আশা করছেন ব্যবসায়ীরা। আজকে সকাল থেকে আসানুর পর্যটক আসছে রাঙামাটিতে, সেটা আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি। এছাড়া আমাদের যে পর্যটন হলিডে কমপ্লেক্সে প্রায় আমাদের 60-70% অগ্নি রুম বুক রয়েছে এবং আগামী 3 তারিখ থেকে আমাদের প্রায় 100% বুকিং রয়েছে। ঈদের ছুটিতে নানা বয়সী দর্শনার্থীদের ভিড় চোখে পড়েছে আশুলিয়ার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে। নন্দন পার্ক, ফ্যান্টাসি কিংডম সহ বেশ কয়েকটি স্পটে আনন্দ উপভোগ করছেন দর্শনার্থীরা। ঈদের একটা পরের দিন আসলাম, অনেক আনন্দ ফুর্তি করলাম। ঈদের অনুভূতি অনেক ভালো লাগে। আমরা প্রতি বছর এখানে আসি, সবসময় এখানে কনসার্ট হয়। ইনশাল্লাহ অনেক ভালো লাগতেছে, খুব আনন্দ করতেছে ওরা পানিতে। ওদেরকে নিয়ে আমি আমার ফ্যামিলি ট্যুর নিয়ে আসছি। ঈদ আনন্দ বইছে দেশের গ্রামাঞ্চলেও। ঝিনাইদহের বেতুলি গ্রামের পুরাতন বটগাছ ঘিরে আয়োজন করা হয়েছে গ্রাম্য মেলার। চুয়াডাঙ্গার পুলিশ পার্ক, মেহেরুন শিশু পার্ক, ডিসি ইকো পার্ক সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় চোখে পড়ার মতো। এদিকে মেহেরপুরের বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছে মানুষ। জেলার ভাটপাড়া ডিসি ইকো পার্কে পরিবার প্রিয়জন নিয়ে বেড়াতে আসছেন দর্শনার্থীরা। বরগুনার পাথরঘাটার অন্যতম দর্শনীয় স্থান হরিণঘাটা লালদিয়া। ঈদে পর্যটকদের মন কাড়ছে উপকূল তীরবর্তী জায়গাটি। সব মিলিয়ে নিরাপদে আনন্দের সাথে এবারের ঈদের ছুটি কাটাতে পারবে ভ্রমণ পিয়াসুরা, এমনটাই প্রত্যাশা পর্যটক ও সংশ্লিষ্টদের। আব্দুল হামিদ, আরটিভি। এদিকে ঈদ আনন্দ উপভোগ করতে মানুষের ঢল নেমেছে জাতীয় চিড়িয়াখানায়। সারা বছরের কর্মব্যস্ততার ফাঁকে ঈদের দীর্ঘ ছুটিকে উপভোগ্য করে তুলতে হাজার হাজার মানুষ ভিড় করছে চিড়িয়াখানায়। তবে পশু প্রাণীদের সংখ্যা আরও বাড়ানোর দাবি দর্শনার্থীদের। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। কেউ এসেছেন পরিবারের সঙ্গে, কেউ বা বন্ধু বান্ধবের সঙ্গে। গাছের ছায়ায় ঘুরে ঘুরে বিভিন্ন প্রজাতির প্রাণী ও পাখি দেখছেন। এভাবেই ঈদের দ্বিতীয় দিন কাটিয়েছেন রাজধানীর মিরপুরের চিড়িয়াখানায় আসা হাজারো দর্শনার্থী। প্রাণীদের সংস্পর্শে শিশু থেকে বৃদ্ধ সবাই যেন সুন্দর সময় পার করেছেন। বান্দর,
তারপরে সিংহ, তারপরে হাতি, তারপরে বাঘ, হরিণ দেখছি, আবার বাঁদর দেখছি, আরো অনেক কিছু দেখছি। ক্যাঙ্গারু, টাইগার, জিরাফ, তারপরে টর্টয়েস, সিংহ সবগুলোই দেখলাম। বাচ্চারাই ফার্স্ট আসছে এখানে, সো অন্যরকম একটা অনুভূতি। ভালো লাগছে, অনেক জিনিস দেখছি, খুব ভালো লাগছে। এই প্রথম আসছি আর বিভিন্ন প্রজাতির প্রাণী পাখি দেখে উচ্ছ্বাসিত শিশুরাও। তবে রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা না পাওয়ায় আক্ষেপ করেছেন অনেকেই। বাঘের খাঁচার সামনে এসে যখন বাঘ দেখতে পাচ্ছে না তখন খুবই হতাশ। বাঘ দেখার জন্য কয়েকবার 2-3বার চেষ্টা করছি কিন্তু পারেনি। পরিবার পরিজন নিয়ে আসা দর্শনার্থীদের অনেকেই বন্দি পশুদের পরিচর্যা না করার পাশাপাশি নিয়মিত খাবার না দেওয়ার অভিযোগ তোলেন। কিছু কিছু একবারে রুগ্ন শুকনো খাবার একটু কম দেয়, খুব দুর্বল। বাঘ যেগুলা বেশি খায় আর কি, বাঘ সিংহ এগুলা খুব দুর্বল। দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তা মাথায় রেখে ঈদ উপলক্ষে বিশেষ ব্যবস্থাও নিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। বিল্লাল হোসেন, অটিভি, ঢাকা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে বান্দরবান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাফায়েত হোসেন। শাফায়েত, বান্দরবানে পর্যটকদের ভিড় কেমন দেখছেন, তারা কি বলছেন জানাবেন। সাবিয়া, আপনি জানেন টানা প্রায় 9 দিনের মতন সরকার ছুটি ঘোষণা করছে, যার ফলে বান্দরবানের প্রতিটি পর্যটন স্পটে প্রচুর পর্যটকের, দেশি বিদেশি পর্যটকের সমাগম দেখা যাচ্ছে। এবং অনেকগুলো পর্যটকের সাথে আমার কথা হয়েছে, তারা আসলে এখানকার যেই পাহাড়ি এবং প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে আসলে সবাই সন্তুষ্ট প্রকাশ করছে এবং তারা বিভিন্ন পর্যটন স্পটে প্রতিনিয়ত ঘোরাফেরা করছে। তবে এখানকার হোটেল মোটেল পর্যটন ব্যবসায়ীদের সাথে কথা বলে যেটা জানিয়েছে যে আসলে দীর্ঘদিন ধরে তারা আসলে এখানকার পর্যটন ব্যবসায় ধস নেমেছে, কারণ একটি সন্ত্রাসী সংগঠনের কারণে পার্বত্য এলাকায় নিষেধাজ্ঞার আওতায় 7টি উপজেলা সহ পর্যটন স্পটগুলো নিষেধাজ্ঞার আওতায় ছিল। তারপর এখনও রুমা এবং থানচি 2টি উপজেলায় পর্যটকদের উপর নিষেধাজ্ঞা রয়েছে। তবে এছাড়াও আপনার মেঘলা, নীলাচল, পান্তিকলেক, শৈলপ্রপাত এই পর্যটন স্পটগুলো এখনও খোলা রয়েছে এবং প্রশাসন উন্মুক্ত করে দিয়েছে, যার ফলে এখানকার প্রচুর পর্যটকের সমাগম ঘটছে। তবে আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, এখানকার ট্যুরিস্ট পুলিশের সাথে কথা হয়েছে, তারা জানিয়েছে যারা নিরাপদে নিশ্চিন্তে এখানকার পর্যটন যারা ঘোরাফেরা করতে পারে 24 ঘন্টায় তারা আপনার আইনশৃঙ্খলা বাহিনী, ট্যুরিস্ট পুলিশ প্রতিটি স্পটে তারা গোয়েন্দা সংস্থার সদস্যরা তারা টহল দিচ্ছে এবং পর্যটকদেরকে নিরাপত্তা দিয়ে যাচ্ছে। স্বচ্ছন্দে তারা আসলে এখানকার ভ্রমণ করে যাচ্ছে। আসলে বান্দরবান মেঘলা পর্যটন স্পট থেকে ছিল আমাদের কাছে সর্বশেষ খবর। ধন্যবাদ শাফায়েত। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে পার্কে ঘুরলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খালেদা জিয়াকে হুইল চেয়ারে বসিয়ে তার একান্ত সহকারী সচিব মোহাম্মদ মাসুদুর রহমান পার্কের ফুটপাতে ঘোরাচ্ছেন। পাশেই ছিলেন তারেক রহমান সহ পরিবারের অন্য সদস্যরা এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। গত 7 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে রওনা দেন খালেদা জিয়া। দীর্ঘ 8 বছর পর মায়ের সঙ্গে ঈদ উদযাপন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার পরিবার। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে সরকার অবশ্যই হার্ড লাইনে যাবে। দেশের চরমপন্থার তৈরির সুযোগ নেই প্রসঙ্গে প্রশ্নের জবাবে এমন হুঁশিয়ারি দেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে কোনো ধরনের জঙ্গিবাদের উত্থান হচ্ছে না। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। AR বাদলের রিপোর্ট। কুমিল্লা সদরে রামপুর গ্রামে গণ অভ্যুত্থানে শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। পরে প্রশ্নের জবাবে তিনি বলেন, চরমপন্থার সুযোগ কাউকে নিতে দেয়া হবে না। আলোচনা ও সতর্কতায় কাজ না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সুযোগটা নিতে দেওয়া হবে না, এটা আমাদের সরকারের পক্ষ থেকে অবস্থান হচ্ছে। আলোচনা এবং সতর্কতার মাধ্যমে সমাধান হচ্ছে না, তাহলে আমরা হার্ড লাইনে যাব এবং সেটা খুব শীঘ্রই যাব যদি আমাদের সেই পরিস্থিতি আসে। অন্যদিকে
বাড্ডা, রামপুরা সহ রাজধানীর বিভিন্ন থানায় পুলিশের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এ সরকার দায়িত্ব নেয়ার পর জঙ্গি উত্থানের মতো কোনো ঘটনা ঘটেনি। কোনো ধরনের জঙ্গিবাদের কোনো উত্থান হচ্ছে না। কোনো ধরনের আমরা দায়িত্ব নেওয়ার পর কোনো ধরনের জঙ্গিবাদের কোনো কিছু দেখছেন? কোনো কিছু হয় নাই। যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় আমরা সবাই একসাথে মিলে সমাধান করব। বৈষম্য বিরোধী আন্দোলনে গণহত্যা মামলায় নিরপরাধ মানুষরা যেন সাজা না পায় সেজন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। 100% সত্যি, এটার ভিতরে কোনো ভুল নাই। ইভেন এজাহারে নাম নাই না, এজাহারে অনেকের নাম আছে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত না। থানার ইনভেস্টিগেশন হবে না, এই জন্য কিন্তু আমরা আইজি লেভেল আমরা একটা কমিটি করে দিছি, যেন কোনো রকমে কোনোভাবেই কোনো নিরীহ লোক যেন সাজা না পায়। আর বাদল, RTV, ঢাকা। সংস্কারকে সামনে এনে নির্বাচনকে বিলম্বিত করার কোনো যৌক্তিক কারণ দেখাতে পারছে না অন্তর্বর্তী সরকার। অন্য কোনো উদ্দেশ্য থাকলে তা খোলাসা করার দাবি জানিয়েছে বিএনপি। সংবিধান ছাড়া প্রস্তাবিত যে কোনো সংস্কারে 1.5 মাসের বেশি লাগবে না বলেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে দলটি। নির্বাচনের সঠিক রোডম্যাপ না পেলে গণতন্ত্রের জন্য লড়াই তীব্র হবে বলেও জানান বিএনপি নেতারা। রিপোর্ট করছেন জাহিদ রহমান। সংস্কার ও নির্বাচন বর্তমান রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত শব্দ। প্রায় 8 মাস হয়ে গেছে দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার। এখনও সংস্কার বাস্তবায়নে চূড়ান্ত রূপরেখা পায়নি জাতি। ঘোষণা হয়নি নির্বাচনী রোডম্যাপও। স্পষ্ট ঘোষণা না থাকায় কোনো মহলকে সরকার বিশেষ সুবিধা দিতে পারে বলে প্রশ্ন তুলছে বিএনপি। শুধু বললে তো হবে না যে আমরা ডিসেম্বরে চাই, ডিসেম্বরে না হলে তারপরের বছর জুনের মধ্যে চাই। এগুলোর ভিত্তি থাকতে হবে, যৌক্তিক কারণ থাকতে হবে। সেরকম কোনো কারণ আমাদের সামনে আসেনি এবং তিনিও খোলাসা করে বলেননি। তাতে করে জনমনে এই প্রশ্ন এখন উদিত হয়েছে যে হয়তোবা কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য অথবা কোনো মহলকে সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য নির্বাচন বিলম্বিত করতে চায়। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেন, অনির্বাচিতরা সবসময় ক্ষমতা দীর্ঘ করতে চায়। আমরা মনে করি একটা উদার রাজনৈতিক গণতান্ত্রিক দল হিসাবে একমাত্র গণতান্ত্রিক সরকার জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের মতে, ঐক্যমত্য পৌঁছানো গেলে সংবিধান সংক্রান্ত সংস্কার বাস্তবায়নে বাধ্য থাকবে নির্বাচিত সরকার। আমরা সমস্ত সংস্কার কমিশনের রিপোর্টগুলো পুঙ্খানুপুঙ্খের উপর পর্যালোচনা করে দেখেছি। এখানে এমন কোনো সংস্কার নাই যে সংস্কারটা 1 থেকে 1.5 মাসের ভিতরে বাস্তবায়ন করা যাবে না। শুধু সংবিধান সংস্কার বাদে, সংবিধান সংশোধনী বাদে, এবং সেটা যদি একটা চার্টার আকারে, তাদের ভাষায় বলছি, যদি চার্টার আকারে যদি প্রকাশিত হয় এবং সেটা যদি প্রতিশ্রুতি থাকে, নির্বাচনী ম্যানিফেস্টো প্রতিফলিত হয়, তাহলে যেই দলই যারাই জাতীয় সংসদে মেজরিটি হবে, সরকারে আসবে, তারা বাধ্য থাকবে সেই সংশোধনী আনতে। শুধু এখন নয়, গেল 17 বছর ধরে সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিএনপি লড়াই করছে বলে দাবি করেন তিনি। রোডম্যাপ না পাওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে, সংগ্রামের গতিও আরো বাড়তে থাকবে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হলে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতা কেটে যাবে বলে মনে করে বিএনপি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হচ্ছে। জাহিদ রহমান, RTV, ঢাকা। বিএনপি কখনোই বলেনি আগে নির্বাচনের পরে সংস্কার। নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে ন্যূনতম যে সংস্কার করা দরকার সেটা করতে হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে, জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। সকালে ঠাকুরগাঁও জেলার শহরের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বিএনপিকে টার্গেট করে অপপ্রচার চালানো হচ্ছে। বিএনপি, জামায়াত, এনসিপি সহ সব রাজনৈতিক দল জনগণের সঙ্গে সম্পর্কিত। যারা সংস্কার করবেন তারা জনগণের বাইরে গিয়ে কিছু করেন, সেটিকে সমর্থন করা যাবে না। বিএনপিকে টার্গেট করে একটা জিনিস প্রচারণা করা হচ্ছে, যেটা সবচেয়ে বেশি প্রচারণা হচ্ছে, সেটা সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি, যে বিএনপি আগে নির্বাচন চায়, তারপরে সংস্কার চায়, অথবা সংস্কার চায় না, নির্বাচন চায়, হুইচ ইজ এ ব্ল্যাটার্ড লাই। আমি আপনাদের সামনে খুব পরিষ্কার করে বলছি, এটা একটা ভ্রান্ত ধারণা সৃষ্টি করা হচ্ছে জনগণের মধ্যে। পরাজিত শক্তি নিউ ইয়র্ক টাইমসে মিথ্যা তথ্য দিয়ে রিপোর্ট করিয়েছে। সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, বাংলাদেশে উগ্রবাদের কোনো উত্থান ঘটেনি, মানুষ নির্বিঘ্নে ধর্ম পালন করছে। তিনি অভিযোগ করেন,
ষড়যন্ত্রমূলকভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছেন কিছু উপদেষ্টা। নির্বাচন অনুষ্ঠানে বর্তমান সরকারের প্রধান দায়িত্ব মন্তব্য করে রিজভী বলেন, সংস্কার ইস্যুতে ঐকমত্য হলে নির্বাচিত সরকার সেগুলো বাস্তবায়ন করবে। আপনি অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা হয়ে গোটা জাতির সামনে গণতন্ত্রের পক্ষে লড়াই করা একটি রাজনৈতিক দলের ইমেজকে টার্নিশ করার জন্য আপনি যাদের রক্তের উপর আপনারা বসেছেন সেই রক্তকে অপমানিত করে আপনি বক্তব্য দিচ্ছেন। এর আগেও আপনি দিয়েছেন ক্ষমতায় বসার পর এবং আপনি 2007-08 সালেও একই কাজ করেছেন বিএনপির বিরুদ্ধে। একটা যেন আপনি এজেন্ডা নিয়ে আপনি কোনো একটা গভীর চক্রান্তের অংশ হিসাবে আপনি এই কাজগুলি বারবার করে যাচ্ছেন। এবার ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক প্রসঙ্গ। বুধবার নতুন করে বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের উপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দিনটিকে যুক্তরাষ্ট্রের লিবারেশন ডে বা মুক্তি দিবস ঘোষণা করেছেন। তবে নির্দিষ্টভাবে কোন কোন দেশের পণ্যের উপর এই নতুন শুল্ক আরোপ হবে তা বিস্তারিত জানাননি ট্রাম্প। এদিকে ট্রাম্পের এই ঘোষণা কার্যকর হওয়ার আগেই বৈশ্বিক শেয়ার বাজারে দরপতন শুরু হয়েছে। বিশ্লেষকদের ধারণা, ট্রাম্পের সিদ্ধান্ত বিশ্ব অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলবে। এর আগে চীন, কানাডা ও মেক্সিকোর পণ্যের উপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। এবার খেলার খবর। পাকিস্তানের মাটি থেকে নারী বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করতে চায় বাংলাদেশ। বুধবার গণমাধ্যমে এমনটি জানিয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আগামী 5 থেকে 19 এপ্রিল পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত হবে নারী বিশ্বকাপের বাছাই পর্বের লড়াই। আসরে অংশ নিতে কাল পাকিস্তানের উদ্দেশ্যে রওনা করবে নিগার সুলতানা জ্যোতির দল। বাছাই পর্বের বাধা পেরোতে ব্যাটারদের পাশাপাশি বোলারদের দায়িত্বশীল থাকবে বলে আশা প্রকাশ করেন এই টাইগ্রেস অধিনায়ক। আন্ডার লাইটেও আমরা প্র্যাকটিস করছি, যেহেতু 2টা ম্যাচ আমাদের ওখানে আছে। প্রত্যেকটা পয়েন্ট অনেক ভ্যালিড, সো সেই ক্ষেত্র থেকে প্রত্যেকটা প্লেয়ার অনেক বেশি সিরিয়াস এবং আজকের দিনও কিন্তু আমরা প্র্যাকটিস করতেছি, কারণ আমরা জানি ব্যাক টু ব্যাক 2 দিন হচ্ছে আমাদের ট্রাভেল করতে হবে। সোফার ভালো একটা প্রিপারেশন বলতে পারি এবং ওখানে যেও প্র্যাকটিস ম্যাচেস খেলবো, ওটার আগে মেন টুর্নামেন্টের আগে আমার কাছে মনে হয় দল পুরোপুরি প্রস্তুত হবে। দুপুরের সংবাদ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।